মিসেস ফারিহা আর আনভিশা সকাল থেকে রান্নাবান্নার কাজে ভীষণ ব্যস্ত। আনভিশা শুনেছে আজ বাসায় অতিথি আসবে, তবে সেই অতিথি কারা সেই বিষয়ে সে অবগত না। তবে বাসার পরিবেশটা সকাল থেকেই কেমন যেন থমথমে। মেহমান আসার কোনোরূপ আনন্দ উল্লাস কারো ভেতরেই দেখা যাচ্ছে না। মিসেস ফারিহা গম্ভীর মুখে কাজ করছেন, যেন মেহমানদের ভালো মন্দ রান্না করে খাওয়াতে হবে বলে বাধ্য হয়ে রান্নাটা করেছেন। আবার সিহানও সকাল সকালই উঠেই বাসা থেকে বেরিয়ে গেছে। যাওয়ার আগে অবশ্য তার বাবার সাথে ছোটোখাটো শীতল যুদ্ধ হয়ে গিয়েছে। কেন হয়েছে, কি নিয়ে হয়েছে সে বিষয়ে অবগত না আনভিশা। রান্না শেষের দিকে এই তো পোলাওটা হয়েই এলো বুঝি। মিসেস ফারিহা গিয়েছেন শাওয়ার নিতে। আনভিশা গ্যাস অফ করে আরেকবার সব কিছু দেখে নিল। সব ঠিক আছে দেখে সেও চলে গেল শাওয়ার নিতে। রুমে ঢুকতেই নিজের পেছনে স্নুগিকে দেখে আলতো হাসলো আনভিশা। সিহানের বিড়ালটা এত দুষ্টু, যতক্ষণ সিহান বাসায় থাকে ততক্ষণ এই বিড়াল তার উপস্থিতি সিহানের আশেপাশে সহ্য করতে পারে না। আবার সিহান বাসায় না থাকলে ঠিকই তার পেছন পেছন ঘুরঘুর করবে। আবার সে যদি ধরতে চায় তাহলে দৌড়ে খাটের নিচে চলে যাবে। আনভিশা থেমে গিয়ে পেছনে ফিরে চাইল। কোমরে দুহাত দিয়ে কতক্ষণ চোখ ছোট ছোট করে তাকালো স্নুগির দিকে। এরপর হাতের তর্জনী আঙ্গুল তুলে শাঁসিয়ে বলল, এই আমার পিছু পিছু একদম আসবে না স্নুগি, ভালো হবে না কিন্তু। যদি আসো আমি খপ করে তোমাকে কোলে তুলে নেব, সেটা আবার তোমার সহ্য হবে না, তে আসবেও না তুমি আমার ধারের কাছে। অবুঝ প্রাণীটা কি বুঝলো কে জানে, সেও চোখ ছোট ছোট করে খ্যাপাটে দৃষ্টিতে আনভিশার পানে তাকিয়ে উচ্চস্বরে ম্যাও করে উঠল, যেন সেও কোমর বেঁধে নেমেছে ঝগড়া করবে বলে। স্নুগির হাবভাব দেখে আনভিশা এবার হেসেই দিল। হাঁটু ভেঙে বসে যেই স্নুগিকে ধরতে গেল, অমনি স্নুগি দৌড়ে রুমের বাইরে চলে গেল। আনভিশার হাসির শব্দ জোরালো হলো। এই বিড়ালটা এত কিউট যেন সে বুঝে পায় না কেন এত কিউট। হাসতে হাসতেই সে উঠে চলে গেল আলমারির কাছে। সেখান থেকে একটা আকাশি এবং সাদার সংমিশ্রণ রঙের শাড়ি নিয়ে গেল শাওয়ার নিতে। শাওয়ার শেষ করে দক্ষ হাতে শাড়িটা গায়ে জড়িয়ে নিল সে। এখন সে নিজে নিজেই শাড়ি পরতে পারে গুছিয়ে। এই অভ্যাসটা সে এতদিনে বেশ ভালোই রপ্ত করে নিয়েছে। তার একমাত্র জামাইজান শাড়ি খুব বেশি পছন্দ করে বিধায় সে নিজেও এখন শাড়ি পরতেই পছন্দ করে। আয়নার সামনে গিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে নিল সে। এরপর চুলটা একটা ঢিলে খোপা করে মুখে হালকা ক্রিম দিতেই শুনল নিচ থেকে ভেসে আসা কথার আওয়াজ। সে তাড়াতাড়ি মাথায় ঘুমটা টেনে নিচে নেমে গেল। মেহমান বোধহয় চলে এসেছে। আনভিশা নিচে গিয়ে দেখতে পেল একজন মধ্যবয়স্ক লোক ফর্মাল ড্রেস আপে সোফায় বসে আছে। মুখটার মুখবয়ব কেমন যেন গম্ভীর। আশেপাশে তির্যক দৃষ্টি ফেলছে লোকটি। পাশে বসে আছেন মিস্টার সিজান, তবে তার মুখবয়বটাও আরও অনেকটা গম্ভীর। ব্যক্তিটাকে চিনতে পারল না আনভিশা, তবে মিস্টার সিজানের সাথে চেহারার আদল খানিকটা মিল আছে লোকটার। আনভিশা দৃষ্টি নামিয়ে রান্নাঘরে চলে গেল। সেখানে মিসেস ফারিহা নাস্তার ট্রে সাজাচ্ছেন। পাশে একটা মেয়ে দাঁড়ানো। মেয়েটার পরনে ওয়েস্টার্ন পোশাক, চুলগুলো কাঁধ অবধি, চুল আবার হালকা বাদামি কালার করা। মিসেস ফারিহা মেয়েটার সাথে স্বাভাবিক মুখভঙ্গিতেই কথা বলছেন। মেয়েটাও কি যেন বলে চলেছে মিসেস ফারিহার সাথে। আনভিশা শাড়ির কুচি সামলে এগিয়ে গেল। মিসেস ফারিহার উদ্দেশ্যে বলল, আম্মু তুমি এসব করছো কেন? সকাল থেকে অনেক করেছো তো, এখন নাস্তাটা অন্তত আমাকে সাজাতে দাও। আনভিশার কথায় মেয়েটা তড়িৎ ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকালো। যেই সে তাকালো তার দৃষ্টি ফিরালো না। এক দৃষ্টিতে আনভিশাকে মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করতে লাগলো। মেয়েটার দৃষ্টিতে কি যেন ছিল। আনভিশা অপ্রস্তুত হয়ে পড়ল। তবে মেয়েটার সৌন্দর্যে বিমোহিত হলো সে। দুধে আলতা গায়ের রং, মেয়েটার চেহারা একদম পুতুলের মতো সুন্দর। আনভিশা মনে মনে মাশাআল্লাহ বলল।
তবে সেই চেহারা অনেকটাই মেকআপের আস্তরণে অতিরঞ্জিত করে ফেলেছে মেয়েটা। মিসেস ফারিহা আনভিশার দিকে তাকিয়ে হেসে বললেন, আরে আমি আর কই কি করলাম, সকাল থেকে তো তুই করলি সব, এইটুকু আমি পারবো। বলতে বলতে তিনি খেয়াল করলেন সুস্মিতার আনভিশার দিকে তাকানো এবং আনভিশার অপ্রস্তুত ভাব। তিনি হালকা হেসে বললেন, আয় পরিচয় করিয়ে দিই। ও হচ্ছে সিহানের চাচাতো বোন, নাম সুস্মিতা। সিহানের থেকে বেশ কয়েক বছরের ছোট। তোদের অনুষ্ঠানের সময় ওরা দেশের বাইরেই ছিল, তাই বিয়েতে দেখা হয়নি। আর সুস্মি ও হলো আনভিশা, সিহানের বউ। সিহানের বউ কথাটা সুস্মির কানে খুব বাজেভাবে বেজে চলেছে। চোখ দুটো আর্দ্র হয়ে আসতে চাইছে। মেয়েটাকে ভালোভাবে পরখ করল সে। দেখতে আহামরি সুন্দরী নয়, বরং বেশ সাধারণই বলা চলে। অথচ এই সাধারণ মেয়েটাকে সিহান ভালোবেসে তার চোখে অসাধারণ বানিয়ে দিল। সে নিজের সাথে আনভিশাকে মিলালো, বোঝার চেষ্টা করলো আনভিশার থেকে সে কোন দিক দিয়ে কম। কেন সিহান তাকে ভালোবাসলো না? মিলিয়ে সে বিশেষ কিছু পেল না, বরং সে আনভিশার থেকে সৌন্দর্যের দিক দিয়ে বেশ এগিয়ে। কিন্তু হায়, সুন্দরী হলেই কি হয়? ভাগ্যবতীও যে হতে হয়। তার আর আনভিশার পার্থক্যটা বোধ হয় এখানেই। সে রূপবতী, আর তার সামনে দাঁড়ানো মেয়েটা সৌভাগ্যবতী। সে মনে মনে নিজেকে তাচ্ছিল্য করলো, এত সুন্দরী হয়ে লাভটা কি হলো, যেখানে ভাগ্যটাই অসুন্দর তার। সে ভরাট নয়নে তাকিয়ে রইল আনভিশার দিকে। বুকের দহন যন্ত্রণাটা তাকে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দিচ্ছে। অপ্রস্তুত ভাব কাটিয়ে আনভিশার দিকে এগিয়ে গেল কুশল বিনিময়ের উদ্দেশ্যে। কেমন আছো? তুমি করে বলছি বলে আবার মাইন্ড করো না, তুমি আমার থেকেও 2-1 বছরের ছোট হবে বলে মনে হচ্ছে। মিসেস ফারিহা তাল মিলিয়ে বললেন, হ্যাঁ, ও তোর থেকে 2 বছরের ছোট। আনভিশা সামান্য হাসলো। সুস্মির ঘোর কাটল এবার। মেয়েটার হাসি ভীষণ সুন্দর। তাহলে কি সিহান কোনোভাবে মেয়েটার হাসির প্রেমে পড়েছিল? আর ভাবতে ইচ্ছে হলো না তার। সেও মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে কুশল বিনিময় করল, না আমি মাইন্ড করিনি, তুমি আমাকে তুমি করেই বলতে পারো, সমস্যা নেই। আচ্ছা, তুমি মাশাআল্লাহ অনেক সুন্দর, তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে। সুস্মি সৌজন্যমূলক হাসি দিল। সে এই কমপ্লিমেন্ট সবার কাছ থেকে কম বেশি পেয়েছে, শুধু একজন ছাড়া। তার হঠাৎ মনে হলো আনভিশা তাকে তাচ্ছিল্য করছে। সে নিজের রূপ দিয়েও নিজের মনের মানুষের মনে জায়গা করতে পারেনি। আবারও নিজের উদ্ভট ভাবনায় নিজের ওপর বিরক্ত হলো সে। হেসে বলল, থ্যাংক ইউ, ইউ আর অলসো সো বিউটিফুল, স্পেশালি ইয়োর ডেস্টিনি ইজ দ্য মোস্ট বিউটিফুল। প্রথমটুকু ঠিক আছে, তবে শেষের কথাটা আনভিশার কেমন যেন লাগলো। মেয়েটাকে কেমন রহস্যময় লাগছে। মেয়েটার 2 চোখে উপচে পড়ছে দুঃখরা, কিন্তু কেন? মেয়েটার দৃষ্টি তাকে দ্বিধায় ফেলে দিচ্ছে। তবুও সে সেসব পাশ কাটিয়ে বলল, তোমাকেও ধন্যবাদ। আচ্ছা, এবার চলো নাস্তা করবে, পরে অনেক গল্প করা যাবে। সুস্মিতা মাথা নাড়িয়ে হেসে সম্মতি দিল। তারা ড্রয়িং রুমে পৌঁছানোর পর আনভিশা সুস্মিতার বাবাকে সালাম দিয়ে ভদ্রলোকের হালচাল জিজ্ঞেস করল। তবে লোকটা শুধু সালামের জবাব দিয়ে তাকে তির্যক দৃষ্টিতে একবার দেখে চোখ ফিরিয়ে নিয়েছে, আর একটা কথারও জবাব দেয়নি। আনভিশা আবারও অপ্রস্তুত হয়ে পড়ল। আসল সমস্যাটা কোথায় সে বুঝতে পারছে না। কিছুক্ষণ ড্রয়িং রুমে থেকে মিসেস ফারিহা, সুস্মিতা ও চলে গেল মিসেস ফারিয়ার রুমে। তারা সেখানে বেশ অনেকক্ষণ আড্ডা দিল। সুস্মিতাকে আনভিশারও বেশ পছন্দ হলো। মেয়েটার পোশাক যেমনই হোক, আচার ব্যবহার বেশ ভালো। তাদের কথার মধ্যেই হুট করে সুস্মিতা মিসেস ফারিহাকে জিজ্ঞেস করলো, কাকিয়া, ফান কখন আসবে? আনভিশা চমকে তাকালো সুস্মিতার দিকে। সিহান কত বড়, মেয়েটার থেকে তবু নাম ধরে ডাকছে। ব্যাপারটা কেমন যেন লাগলো তার কাছে। পরক্ষণেই ভাবলো, ওরা তো দেশের বাইরে থাকে বেশিরভাগ সময়, হয়তো ওই কালচারের প্রভাব এটা। মিসেস ফারিহা মুখটা খানিকটা গম্ভীর করে প্রত্যুত্তর করলেন, এসে যাবে কিছুক্ষণ পর। সুস্মিতা আচ্ছা বলে আবার আড্ডায় মশগুল হলো। গল্পে গল্পে আনভিশা জানতে পারল মেয়েটার মা নেই, বাবার হাতেই মানুষ সুস্মিতা। অবশ্য বাবার হাতে বললে ভুল হবে। সুস্মিতার বাবা থাকতেন বিজনেসের কাজে ব্যস্ত। মেয়েকে দেওয়ার মতো এত সময় কই তার? তখন তিনি মহাব্যস্ত টাকার পেছনে ছুটতে। সুস্মিতা
পরিচারিকাদের হাতেই মানুষ হয়েছে। বেশিরভাগ সময় বাবার সাথে দেশের বাইরে থাকার দরুন মিসেস ফারিহাও মেয়েটাকে নিজের কাছে খুব একটা রাখতে পারতেন না। একাকিত্ব কাটানোর জন্য মেয়েটা ক্লাবে যেত কিশোরী বয়স থেকেই। একসময় তার অভ্যেসে পরিণত হয়েছিল ক্লাব, বার আর রঙিন পানিতে ডুবে থাকা। উশৃঙ্খল বন্ধু বান্ধবদের সাথে মিশে রাতের পর রাত বাড়ির বাইরে কাটানো তার অভ্যাসে পরিণত হলো। যাওয়ার আগেই বাবা তাকে সব দিয়ে দিত, শুধু সময় ছাড়া মাঝে সাঝে বাংলাদেশে এলে সিহানদের বাড়িতেই সময় কাটাতো তার। মিসেস ফারিহা মিস্টার সিজান মাহিন মেয়েটাকে বেশ আদর করতেন। সিহানও নিজের বোনের মতোই দেখত তাকে, তবে সে সিহানকে ভাইয়ের নজরে কেন যেন দেখতে পারত না। দেশে কিছুদিন থেকে সে আবারও পাড়ি জমাতো আমেরিকায়। ওখানেই পড়াশোনা করতো সে। যাওয়ার আগেই সব হাতের কাছে পেয়ে যাওয়ায় মেয়েটা বিগড়ে যেতে লাগলো। ততদিনে ছেলে বন্ধু তার অসংখ্য হয়ে গিয়েছে। আমেরিকান কালচারে বেড়ে ওঠা সুস্মিতা সারা রাত ছেলে বন্ধুদের সাথে নেশায় ডুবে থাকত। প্রেম ছিল তার কাছে দুধ ভাতের ন্যায়। পোশাকের মতো বয়ফ্রেন্ড সেন্স করা, তাদের সাথে নাইট স্পেন্ড করা ছিল তার বাজে অভ্যাসের অন্যতম। বহু বছর পর মেয়েটা যখন বাংলাদেশে আসলো, তখন কিভাবে যেন মেয়েটার মন আটকে গেল এক সুদর্শন পুরুষে। সেই যে আটকালো, এখন অবধি আর নিজের মনকে ফেরাতে পারেনি। তখন থেকে বেশিরভাগ সময় সে বাংলাদেশেই থাকতো। ধীরে ধীরে সে প্রেম ঘটিত সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করত। তবে এতদিনের অভ্যাস এক মুহূর্তে ছাড়তে পারাটা তার যেন কঠিন ঠেকল। সিহানকে ভালোবেসে সাহস করে প্রপোজও করে সে। তবে প্রত্যাখ্যাত হওয়ার পর সে অন্য ছেলেদের সাথে রিলেশনে জড়াতো আর সিহানের পেছনেই ঘুরত। তার এসব স্বভাব সম্পর্কে সিহান অবগত ছিল বিধায় কখনো তাকে বিশেষ পছন্দ করত না সে। ধীরে ধীরে সব রকম বাজে অভ্যাস ছেড়ে দিয়েছিল সুস্মিতা, তবে ছাড়তে পারেনি স্মোক করা আর সিহানকে ভালোবাসা। ততদিনে সুস্মিতার বাবা জেনে গিয়েছিলেন মেয়ের অধঃপতনের ব্যাপারে। তবে তিনি মেয়েকে শাসন না করে উল্টো একমাত্র আদরের মেয়েকে আশকারা দিলেন। ব্যাস, বাবার আশকারাতে আরও বেশি পথভ্রষ্ট হয়ে যেতে থাকে সে। আনভিসাদের আড্ডায় ভাটা পড়ল সিহানের আগমনে। নিচে চাচার সাথে নামমাত্র সৌজন্যতা দেখিয়ে সিহান সোজা মায়ের ঘরে চলে এসেছে তাদের খুঁজতে খুঁজতে। এখানে এসে মায়ের উদ্দেশ্য বলল, আম্মু আপনারা এখানে? ছেলের কণ্ঠ শুনে মিসেস ফারিহা তাকালেন দরজার পানে। দরজা ঘেঁষে তার ছেলে দাঁড়িয়ে আছে ক্লান্ত বদনে। তিনি উঠে দাঁড়িয়ে ছেলের দিকে এগিয়ে যেতে যেতে শুধালেন, তুমি কখন এলে? আমাদের ডাকলে না কেন? সিহান এক পলক আনভিসার দিকে তাকিয়ে প্রত্যুত্তর করল, এই তো মাত্রই এলাম, আপনাদের খুঁজতে খুঁজতে এখানে এলাম। এত দেরি হলো কেন? তোমার অপেক্ষায় কেউ লাঞ্চ করেনি এখনো। তুমি বলেছিলে কি দ্রুত ফিরবে, এই তোমার দ্রুত ফেরা? দুঃখিত আম্মু, একটা মিটিং ছিল তাই লেট হয়ে গিয়েছে। তবে আমার জন্য অপেক্ষা করার কোনো প্রয়োজন ছিল না। প্রয়োজন ছিল না নাকি না সেটা শুনতে চাইনি। তুমি ফ্রেশ হয়ে এসো, আমরা অপেক্ষা করছি। আচ্ছা বলে চলে যেতেও নিয়েও ফের পিছু ফিরল সিহান। বিছানায় নত মস্তকে বসে থাকা আনভিসার দিকে তাকে বলল, একটু ঘরে আসুন বিবি যান। আনভিসা চমকে তাকালো। এই লোকটা তাকে আর কত লজ্জায় ফেলবে? সবার সামনে এইভাবে ডাকার কি ছিল? আনভিসাকে ডেকে সিহান সেখান থেকে চলে গিয়েছে। আনভিসাকে তখনও বসে থাকতে দেখে মিসেস ফারিহা তাড়া দিলেন তাকে, কিরে এখানে বসে আছিস কেন? দেখে আয় কেন ডাকছে। আনভিসা ধীরে সুস্থে উঠে সুস্মিতাকে একটু অপেক্ষা করতে বলে চলে গেল রুমের উদ্দেশ্যে। ওদের যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সুস্মিতা। তাকিয়ে থাকতে থাকতে কখন যে চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল বুঝতেই পারল না। মানুষটা কি করে এতটা পাষাণ হতে পারে? তার সাথে কথা তো বলা দূর, তার দিকে একবার তাকালো না অবধি। সে কি এতটাই খারাপ? সে তো ভালো হতে চেয়েছিল, তবে কেন তার ভালো হওয়ার কারণ একান্তই তার হলো না। মিসেস ফারিহাকে এদিকে আসতে দেখে সে চোখের পানি মুছে নিল সন্তর্পণে। আনভিসা রুমে গিয়ে দেখল সিহান শুভ্র পাঞ্জাবির হাতা গুটিয়ে সোফায় মাথা হেলিয়ে চোখ বন্ধ করে বসে আছে। আনভিসা দরজা লক করে মাথা থেকে ঘোমটা সরিয়ে এগিয়ে গেল সিহানের দিকে। সিহানের সামনে দাঁড়িয়ে চোখ ছোট ছোট করে ফুঁসে উঠে বলল, এসব কি? হ্যাঁ? আনভিসার কণ্ঠ
শ্রবণেন্দ্রিয়ে প্রবেশ করতে সিহান চোখ খুলে তাকিয়ে আনভিসার দিকে দৃষ্টি নিবদ্ধ করে ঠান্ডা স্বরে বলল, কোন সব? আনভিসা দ্বিগুণ ফুঁসে উঠে বলল, বুঝতে পারছেন না? ওদের সামনে অমন করে ডেকে আনার কি দরকার ছিল? সিহান সেদিকে খুব একটা ধ্যান দিল না। পাঞ্জাবির বুকের কাছে দুটো বোতাম খুলে সে টেনে কাঁধের কাছে সিহানের ছড়িয়ে দিল পাঞ্জাবিটা। সিহানের ভাবভঙ্গি পরখ করে আনভিসা বলল, আশ্চর্য, আপনি আমার কথা শুনতে পারছেন না? আনভিসা কথা শেষ হতেই সিহান তার হাত টেনে এক ঝটকায় তাকে বসিয়ে দিল নিজের উরুর ওপর। ইস্পাত কঠিন বাহুতে তাকে আবদ্ধ করে তার কোমর জড়িয়ে ধরে কাঁধে মুখ গুজে নিচু স্বরে বলল, শুনতে পাচ্ছি, বলুন। সিহানের আকস্মিক কাণ্ডে আনভিসা নিজের কথার খেই হারালো। সে কি বলছিল সব যেন গুলিয়ে গেল হঠাৎ। কাচুমুচু করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল সে, আপনি ফ্রেশ হবেন না? সবে অপেক্ষা করছে তো। সিহান গম্ভীর স্বরে বলল, পরে। আনভিসা সিহানের দিকে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে চিন্তিত কণ্ঠে বলল, কি হয়েছে আপনার? কিছু হয়নি। সত্যি করে বলুন। সিহান ক্লান্ত স্বরে বলল, সত্যি কিছু হয়নি। আনভিসা আর কোনো প্রশ্ন না করে মৌন রইল। বেশ কিছুক্ষণ নীরবতার পর সিহান অত্যন্ত গম্ভীর স্বরে বলল, আপনি সুস্মির সঙ্গে কথা বলেছেন কেন? আনভিসা অবাক হয়ে বলল, মা, কথা বলবো না নাকি? সে মেহমান না? সিহান রুষ্ট স্বরে বলল, না, কথা বলবেন না। ওরকম ফালতু মেয়েদের সাথে আপনি একদম কথা বলবেন না। কি বলছেন এসব? যা বলছি তা মেনে চলবেন আশা করি। না মানতে পারলে আমার সাথে কথা বলবেন না। আনভিসা সিহানের গালে এক হাত রেখে নরম স্বরে বলল, ও তো আপনার বোন হয়, তাহলে কথা বললে সমস্যা কি? সিহান এবার আনভিসাকে ছেড়ে উঠে দাঁড়িয়ে আলমারি থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে যেতে যেতে বলল, এত কিছু জানি না, বাট ওই থার্ড ক্লাস মেয়ের সাথে আপনি আর কথা বলবেন না। নিজের কথা শেষ করেই ওয়াশরুমে গিয়ে সশব্দে দরজা লাগিয়ে দিল সিহান। দরজার শব্দে আনভিসা খানিকটা কেঁপে উঠল। সিহানকে এই প্রথম বোধহয় রাখতে দেখল সে। যদিও তার সাথে বেশ ঠান্ডাসারি কথা বলেছে সিহান, তবু এই রাগের হেতু খুঁজে পেল না সে। ঢাকা শহরের জ্যামের অবস্থা যা তা। 1 ঘন্টা ধরে জ্যামে বসে আছে জিদান, তবু এই জ্যাম ছাড়ার কোনো নাম নেই। এদিকে মেসেজের দফা রফা হচ্ছে বসে থাকতে থাকতে। সে গাড়ির সিটে গা হেলিয়ে ডান হাতে টাইয়ের নটটা একটু ঢিলে করল। ডান হাত বাড়িয়ে গাড়িতে থাকা এসির পাওয়ার কিছুটা বাড়িয়ে মনে মনে আস্ত গাড়িটাকেই গালি দিল। এই নমুনাটাকে নিয়ে বের হয়েছে বলেই আজ এই জ্যামে আটকে থাকতে হচ্ছে। সে যদি তার সাধের বাইকটা নিয়ে বের হতো, তবে সেই কখন চিপা গলি দিয়ে সোজা বাসায় চলে যেত। এর মাঝেই তার ফোনটা বেজে উঠল। সে এক হাতে ফোনটা নিল। তার ইচ্ছে করছে ফোনের ওপাশের মানুষটাকে কাঁচা চিবিয়ে খেতে। এই জ্যামের দায়ভার তার ওপর চাপিয়ে রাগটাকে একটু ঝাড়তে। যদিও এখনও তার দেখা হয়নি ফোনের ওপাশের ব্যক্তিকে, তবে যেই হোক, আজ তার রাগের শিকার হয়তো হয়ে যাবে ওপাশের মানুষটা। রাগ উঠলে তার মাথা ঠিক থাকে না। এই গাড়ি নামক নমুনাটাকে কখন এই মাঝ রাস্তায় ফেলে সে চলে যায় তারও কোনো ঠিক ঠিকানা নেই। সে হাতের তর্জনী আঙুল দিয়ে কপাল ঘেঁষে চোখের সানগ্লাসটা খুলে পাশের সিটে রেখে দিল। ডান হাতে ফোনটা কানের সঙ্গে ঠেসে ধরে খিটখিটে মেজাজে হ্যালো বলল। ওপাশ থেকে ভেসে এলো রিনরিনের নারী কণ্ঠ। আব্বু বলল, আপনার মিটিং আরও আগে শেষ হয়েছে, তাহলে এখনও আসছেন না কেন? কোথায় আছেন? আম্মু বলল, বিয়ের আগে আপনি মারামারি করতেন, এখনও কি সেরকম গন্ডগোলে ফেসে গেলেন? এই, একদম মারামারি করবেন না, সোজা বাসায় আসবেন, ঠিক আছে? এমনিতেই মেজাজের 12টা বেজেছিল, তারপর রোশনি অনর্গল বলা কথায় সেটার মাত্রা ছাড়ালো। সে সজোরে ধমকে বলল মেয়েটাকে, স্টপ স্টুপিড, এসব কি? হ্যাঁ, আর আমি মারামারি কাটাকাটি যা করি তা তোমার কথায় কেন বন্ধ করব? তোমার কথায় বাসায় কেন যাব? হু আর ইউ? জিদানের উচ্চস্বরে বলা ধমকযুক্ত কথায় ওপাশের মেয়েটা বোধহয় থমকে গেল। নিজের কথা বোধহয় হারালো মেয়েটা। আবেগপ্রবণ মেয়েটার স্বামীর এইটুকু কথাতেই 2 চোখে জলে টইটুম্বুর হলো। তবু অবাক স্বরে আস্তে করে বলল, আমি আপনার বউ। আগের তুলনায় আরও কর্কশ স্বরে জিদান গর্জে উঠল, বউ মাই ফুট। বউ হয়েছে বলে কি মাথা কিনে নিয়েছ লিচেন?
আমার ব্যাপারে কারো হস্তক্ষেপ করা আমার পছন্দ নয়। নেক্সট টাইম অবশ্যই আমার কোনো ব্যাপারে ইন্টারফেয়ার করার আগে বিষয়টা মাথায় রাখবে। আমি কি করব না করব তা অবশ্যই তোমার থেকে শিখব না। আমার ব্যাপারে খবরদারি করলে ভালো হবে না। আই রিপিট, আমার কোনো বিষয়ে তুমি নাক গলাতে আসবে না। ওপাশে রোশনি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। মুহূর্তের মধ্যে চারপাশে সব কিছু কেমন ফিকে হয়ে এলো। নির্বাক মুখশ্রীতে ফোন কানে চেপে ওভাবেই ঠায় দাঁড়িয়ে রইল সে। দুফোঁটা অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়তেও সময় নিল না। বিস্ময় অপমানে সে থমকে গেল। স্ত্রী হিসেবে এতটুকু মূল্য কি তার নেই? এতটুকু অধিকার কি তার এখনো হয়নি? সে আর কোনো বাক্য ব্যয় না করে ফোনটা ডিসকানেক্ট করে দিল। জিদান কান থেকে ফোন নামিয়ে ভুরু কুঁচকে তাকালো ফোনের দিকে। স্টুপিড মেয়েটার এত সাহস! মুখের ওপর ফোন কেটে দিল। রাগে দুহাতে নিজের মাথার চুল মুষ্টিবদ্ধ করে ধরল সে। ফোনটাও ছুঁড়ে মারল পাশের সিটে। এর মধ্যেই সামনের গাড়িগুলোর চাকা ঘুরতে দেখে সে নিজে স্টিয়ারিং ঘোরালো। অবশেষে জ্যাম ছুটল। মেইন রোড পার হয়ে শান্ত নিরিবিলি রাস্তায় ঢুকতেই গাড়ির জানালার কাচ নামিয়ে দিল সে। হাত বাড়িয়ে এসিটা অফ করে দিল। শার্টের দুটো বোতাম খুলে শার্টটা একটু ঢিলে করলো। আস্তে আস্তে রাগ তার নিয়ন্ত্রণে এসে মস্তিষ্ক ঠান্ডা হচ্ছে বাইরের নির্মল ঠান্ডা হাওয়ার সঙ্গে তাল মিলিয়ে। জানালা গলিয়ে বাইরে দৃষ্টি দিতে অদূরে ফুটপাতে একজন বয়স্ক মহিলাকে অসংখ্য কাঁচের চুড়ি নিয়ে বসে থাকতে দেখল সে। আশ্চর্যজনকভাবে তার চোখের সামনে ভেসে উঠল একটা বোকা শোকা চশমা পরিহিত মুখশ্রী, যে তার দিকেই নির্নিমেষ তাকিয়ে আছে। মাথাটা এদিক ওদিক ঝাঁকিয়ে ভ্রম কাটালো জিদান। আবার অদূরে বসে থাকা মহিলার দিকে তাকাতেই গাড়িটা সাইড করে দাঁড় করিয়ে ঠোঁট গোল করে শ্বাস ছাড়ল সে। মনে হলো এই চুড়িগুলো যদি রোশনির হতে পারে তাহলে স্টুপিডটার হাতে নিশ্চয়ই অনেক মানাবে চুড়িগুলো। ভাবতে ভাবতেই সে গাড়ির দরজা খুলে বেরিয়ে এলো। একটুক্ষণ দাঁড়িয়ে থেকে রাস্তা পার হয়ে মহিলাটার কাছে চলে গেল। খাঁচায় রাখা চুড়িগুলো দেখতে দেখতে সে জিজ্ঞেস করলো, চুড়ি কত করে খালা? মহিলাটার চোখ তুলে তাকালে জিদানের দিকে পান খাওয়া ঠোঁট এলিয়ে বললেন, 20 টাকা বাজান। জিদান একটু কনফিউজড হলো। এত চুরির মধ্যেই কোন রঙের চুড়ি নেওয়া যায় স্টুপিডটার জন্য ভাবলো একটু। কখন এসব কিনেনি বিধায় বুঝতে পারছে না কোন রং পছন্দ হতে পারে মেয়েটার। অনেকক্ষণ সবগুলো চুড়ি পর্যবেক্ষণ করে অবশেষে মেরুন রঙের কাচের চুড়িগুলো হাত দিয়ে নেড়ে ছেড়ে দেখল। এগুলো তো সুন্দরই লাগছে। অনেক ভেবেচিন্তে সে মেরুন, নীল, সবুজ চুড়ি সিলেক্ট করলো। এগুলো প্যাকেট করে দিতে বলল। মহিলা বললেন, আমার কাছে তো প্যাকেট নেই বাজান, তাই পেপার আছে, পেপার দিয়া বাইন্দা চুরি দিব। জিদান তর্জনী আঙুল দিয়ে কপাল চুলকে বলল, আচ্ছা পেপারই দিন। বড়ক্ষণই পাশের খাঁচার রেশমি চুরির দিকে নজর গেল। গোলাপি রঙা খাঁচ কাঁটা রেশমি চুড়িগুলো তার সব আকর্ষণ কেড়ে নিল নিচের দিকে। সে একটু ভেবে ডান হাতে চুড়িগুলো নিয়ে এগিয়ে দিয়ে বলল, এই চুড়িগুলো দিন সাথে। মহিলার হাসি বিস্তৃত হলো। তিনি চুড়িগুলো পেপারে মোড়াতে মোড়াতে শুধালেন, এগুলো কি গার্লফ্রেন্ডের লাইগা নিতাছেন বাজান? জিদান মহিলাটার দিকে এক পলক তাকে দৃঢ় স্বরে বলল, বইয়ের জন্য নিচ্ছি। ও আচ্ছা, হেতি তো ভাগ্যবতী তাইলে। জিদান কিছু বলল না, অল্প ঠোঁট প্রসারিত করে মানিব্যাগ থেকে চকচকে 500 টাকার নোট এগিয়ে দিল মহিলাটার দিকে। মহিলাটা মলিন মুখে শুধালেন, ভাঙতি নেই বাজান, পুরোটা রেখে দিন। এটা কেমন কথা? আমি পুরোটা করে রাখতাম কেন? রেখে দিন খালা বলেই জিদান পেপারে মোড়ানো চুড়িগুলো নিয়ে চলে গেল গাড়ির কাছে। ফ্রন্ট সিটের পাশে চুড়িগুলো রেখে সে গাড়ি স্টার্ট দিল। তাজরিন বিছানায় পায়ের ওপর পা তুলে বসে গুনগুন করে গান গাইছে আর কফি খাচ্ছে। কফিটা অবশ্য সাজানই বানিয়ে দিয়েছে। সাজান ঘর মোছার মপটা আরেকবার পানিতে ভিজিয়ে তাজরিনের দিকে তাকালো। বাসার নিত্য নৈমিত্তিক কাজ করতে যিনি আসেন তাকে ছুটি দেওয়া হয়েছে। ছুটিটা সাজানি দিয়েছে, তবে নিজের ইচ্ছেতে নয়, তার একমাত্র বউয়ের ইচ্ছেতে। মেয়েটা তাকে দিয়ে কাজ করিয়ে সাহায্য করতে চাচ্ছে তা বেশ বুঝতে পারছে সাজান। সকাল সকাল তাকে দিয়ে পরিষ্কার থালা বাসন আবার পরিষ্কার করিয়েছে। আলমারি থেকে সব কাপড় বের করে বিছানায় জড়ো করে ফেলে দিয়েছিল।
সেসব আবার সাজানকে দিয়ে ভাঁজ করিয়ে গুছিয়েছে। আবার ফ্লোরে চিপস ফেলে পুরো মেঝে নষ্ট করে তাকে দিয়ে ঝাড়ু দেওয়ালো। আর এখন ঘর মোছাচ্ছে। সাজানও কোনো বাকবিতণ্ডায় না গিয়ে তাজরিনের বলা প্রতিটা কথা খুব মনোযোগ ও ধৈর্যের সহিত পালন করেছে। তবে এখন সত্যিই ক্লান্ত লাগছে। কাল রাতে নিজের বানানো নুডলস খেলো, আর আজ সকালে ফ্রুট জেলি দিয়ে ব্রেড ব্যাস এইটুকু খেয়ে সকাল থেকে কাজ করে যাচ্ছে। যে ছেলেটা কোনোদিন নিজের কাপড় নিজের হাতে ধোয়নি, সে আজ পছন্দের নারীর জন্য ঘর পর্যন্ত মুছছে। তবে বিনা বাক্য ব্যয়ে পুরুষ মানুষ সহজে কাউকে ভালোবাসতে পারে না। তবে যদি কোনো পুরুষ সত্যিকার অর্থে কোনো নারীকে ভালোবাসে, তবে সে নিজের শখের নারীর জন্য নিজের জীবন দিতেও পারে এবং অন্যের জীবন নিতেও পারে। তবে এখনকার যুগে সেসব বিরল ঘটনা। লোক দেখানো ভালোবাসা অভ্যস্ত হয়ে গিয়েছে মানুষ যবে থেকে কীটনাশকযুক্ত শাকসবজি খেতে শুরু করেছে, ঠিক তখন থেকে লোক দেখানো ভালোবাসাকে ভালোবাসা বলে রাস্তায় রাস্তায় সেটা বিক্রি করে চলেছে। এই জন্য এখনকার যুগে এত বিচ্ছেদ, বিরহ, মন ভাঙার আর্তনাদ, সাথে তাল মিলিয়ে ডিভোর্স নামক শব্দটাও বেশ সহজলভ্য হয়ে যাচ্ছে। মানুষ যেমন সম্পর্ক গড়তে সময় নেয় না, ঠিক তেমনই একটা আস্ত সম্পর্ক ভাঙতেও তাদের খুব একটা সময় লাগে না। সাজান আস্তে আস্তে সবগুলো রুম মুছে নিজের বেডরুমে এসে কোমরে 2 হাত রেখে সোজা হয়ে দাঁড়িয়েছে। তাজরিন সেদিকে এক পলক তাকিয়ে হাত থেকে কফির মগটা নিচে ফেলে দিল। কফির মগে এখনো বেশ খানিকটা কফি অবশিষ্ট থাকার দরুন সেটুকু পুরো মেঝেতে ছড়িয়ে গেল। ইচ্ছাকৃত কাজটা করে তাজরিন এমন ভাব করলো যেন ভুলে হাত ফসকে মগটা পড়ে গিয়েছে। সে অনর্গল বলতে লাগলো, এই রে, কফির মগটা তো পড়ে গেল। আমি অনেক অনেক সরি, কীভাবে পড়লো বুঝতে পারিনি, হঠাৎ হাত ফসকে গেল। সাজান চোখ সরু করে তাকালো তাজরিনের দিকে। সে খুব বুঝতে পারছে মানে ইচ্ছে করে এই কাজটা করেছে। তাজরিন বোকা বোকা চাহনিতে সাজানের দিকে তাকিয়ে বলল, এখন কি হবে? কফিটা তো পড়ে গেল, এখন এটা কে পরিষ্কার করবে? সাজান এক পলক তাজরিনের দিকে তাকিয়ে ফোঁস করে শ্বাস ফেলে মুখে হাসি টেনে বলল, আর কে? তোমার বর থাকতে আর কে পরিষ্কার করবে? এটা আমি করছি। তাজরিন বেশ চেহারার মাসুম ভাব এনে কণ্ঠে কিছুটা কোমলতা এনে বলল, কিন্তু আপনি তো মাত্রই ঘর মুছে গেলেন, সমস্যা নেই, আবার মুছতে পারবো। এবার তাজরিন বিস্তর হেসে বাবু হয়ে বসল। আচ্ছা করুন তাহলে। সাজান ময়লা ঝুড়ি নিয়ে এসে সাবধানের সহিত কাঁচের টুকরোগুলো তুলল। এরপর আবার মুছে নিল মেঝেটা। কাজটা শেষ হতেই সে বিছানায় গিয়ে শটান হয়ে চোখ বন্ধ করে শুয়ে পড়ল। এসব কাজ করার অভ্যাস না থাকায় তার পিঠ, কোমর ব্যথা করছে, ঘাড়টাও কেমন ম্যাচ ম্যাচ করছে। তাজরিন আর চোখে তাকালো সাজানের দিকে। তারপর ধীরে সাজানের নিকটে গিয়ে সাজানের এক হাত ধরে ঝাঁকিয়ে বলল, আমার খিদে পেয়েছে, কি খাবো? জ্যাম আর ব্রেড। সকালে তো খেয়েছি ওসব, এখন আর ওসব খেতে পারবো না। সাজান এবার ফট করে চোখ খুলে বলল, নুডলস করে দিব? তাজরিন চোখ বড় বড় করে তাকিয়ে চিৎকার করে বললে, এই না না না, আমি ওসব আর খেতে পারবো না, আমার ভাতের খিদে পেয়েছে, আমার জন্য ভাত তরকারি রান্না করুন। সাজান অসহায় মুখ করে বলল, কিন্তু আমি তো সব রান্না করতে পারি না। তাজরিন গালে হাত দিয়ে কিছু ভাবার ভান করলো। এরপর ফট করে বলল, কেন? ইউটিউব আর গুগল মামা আছেন না, ওদের সাহায্য নিন। তারপর সাজানের এক হাত টেনে ধরে তাকে উঠানোর চেষ্টা করে বলল, উঠুন না, আমার পেটের ভিতর ইঁদুর দৌড়াচ্ছে ক্ষুধায়। অগত্যা বাধ্য হয়ে উঠে পড়ল সাজান। রান্নাঘরে গিয়ে ইউটিউবে সার্চ দিল ভাত কিভাবে রান্না করে। রেসিপি অনুসরণ করে সে ভাত বসিয়ে দিল চুলায়। এরপর ফ্রিজ থেকে 2টো ডিম বের করে আবার ইউটিউবে ডিম ভাজি করার রেসিপি সার্চ দিল। রেসিপি দেখা শেষ হলে সে পেঁয়াজ মরিচ কাটতে বসল। তবে পেঁয়াজের ঝাঁজে সে তাকাতে পারছে না কোনোভাবেই। চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে। তাজরিন গুটি গুটি পায়ে এগিয়ে এসে রান্নাঘরের দেয়ালে দাঁড়িয়ে বুকে 2 হাত গুজে সাজানের কাজ কারবার পরখ করছে। সাজানের অবস্থা দেখে তার হাসি পাচ্ছে। তবে সে এগিয়ে না গিয়ে সেখানে দাঁড়িয়ে রইল। তাকে বিয়ে করার শখ সে মিটিয়ে ছাড়বে বলে মনে মনে পণ করল। সাজান কোনো রকম পেঁয়াজ মরিচ কেটে গ্যাস অন করে ফ্রাই প্যান বসিয়ে দিল। এখন এটাতে তেল দেওয়ার পালা। তবে সমস্যা হলো তেল কতটুকু দিতে হবে সে বুঝতে পারছে না। সে চোখ তুলে একবার তাজরিনের দিকে তাকালো।
তাজরিনের উপস্থিতি সে অনেক আগেই টের পেয়েছে, তবে কিছু বলল না। সাহস করে তেল ঢেলে দিল ফ্রাই প্যানে। বিধিবাম সে যা ভেবেছিল তাই হলো। তেল বেশি পড়ে গিয়েছে প্যানে। হাত দিয়ে কপাল চাপড়ালো সে। তারপর একটা বাটি এনে খানিকটা তেল সেটাতে তুলে নিল। এরপর ডিম, পেঁয়াজ, মরিচের মিশ্রণটা ফুটন্ত তেলে ঢেলে দিল। সাথে সাথে গরম তেল ফুটে এদিক সেদিক পড়তে শুরু করলো। সাজান লাফ দিয়ে রান্নাঘরের দরজার কাছে চলে গেল। তার এমন লাফ দেওয়া দেখে তাজরিন এবার অট্ট হাসিতে ফেটে পড়ল। হাসতে হাসতে তার চোখে পানি চলে এসেছে। ডিম ভাজি করতে গিয়ে তেল ছিটে আসার ভয়ে কে এমন বাদরের মতো লাফ দেয়। হাসি তার থামছেই না। তাজরিনের হাসির শব্দে সাজান তার দিকে ফিরে তাকালো। একবার তাকিয়ে দৃষ্টি স্থির হয়ে গেল। চোখ সরানোর শক্তি আর রইল না। মেয়েটাকে এমন প্রাণখোলা হাসি হাসতে দেখে সে খুবই কমই দেখেছে হাসি। হাসির দরুন তাজরিনের এক গালে টোল ভাসমান হলো, আর সেই ছোট্ট টোলটাই সাজানের সমস্ত মনোযোগ গ্রাস করে নিল। অচেতনেই সে নিজের গালে হাত রেখে তাজরিনের দিকেই তাকিয়ে রইল। বুকের ভেতর অজানা অনুভূতির তীব্র আন্দোলন শুরু হলো। অনেক কষ্টে হাসি থামিয়ে সাজানের দিকে তাকিয়ে রইল তাজরিন। সাজানের এমন গাঢ় দৃষ্টি তার দিকে নিবদ্ধ দেখে বুকের ভেতর হালকা কম্পন অনুভূত হলো। এমনি মনে পড়ল ফ্রাই প্যানে ডিম বসানো আর অন্য চুলায় ভাত বসানো। সে হাই হাই করে উচ্চস্বরে বলল, হায় আল্লাহ, ডিম আর ভাত পুড়ে যাচ্ছে তো। তাজরিনের এমন কণ্ঠে সাজান ধ্যানচ্যুত হলো। দ্রুত চুলার কাছে গিয়ে ডিম ভাজিটা উল্টে দিল, তবে লাভের লাভ হলো না। ততক্ষণে ডিম ভাজির এক পাশ পুড়ে গিয়েছে। সে আর এটা নিয়ে আফসোস না করে ভাতের চুলাটা অফ করে দিল, না হলে এটাও পুড়বে শিওর। ডিম ভাজি থেকে এবার দৃষ্টি সরালো না। কাটায় কাটায় 3 মিনিট পর ডিম ভাজির চুলাটা অফ করে দিল। এবার সে ট্রাই করে সবচেয়ে কঠিন রেসিপি ডাল রান্না তার জন্য ভীষণ কঠিন। ইউটিউবে কি দেখালো সব তার মাথার ওপর দিয়ে গিয়েছে। সবচেয়ে জটিল হচ্ছে কোনটা কি মশলা সেটা বোঝা। একটা বাটিতে মসুর ডাল নিয়ে সেগুলো পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিল সে। এখন এতে হলুদ গুঁড়া আর লবণ দিয়ে সিদ্ধ করতে দিতে হবে, কিন্তু সে বুঝতে পারছে না হলুদ গুঁড়াটা আসলে কোনটা। অনেক ভেবে মনে হলো এটা হলুদ রঙের মশলা যেটা হবে সেটা নিশ্চয় হলুদ গুঁড়া। সে বেশ মনোযোগী ভঙ্গিতে পানিতে ডাল দিয়ে লবণ দিল 3 চামচ। এরপর হলুদ রঙের মশলাটা নিয়ে 4 চামচ হলুদ দিল, আদা বাটাও দিল বেশ খানিকটা। তার সব কাজ দেখে তাজরিন চোখ বড় বড় করে তাকালো। সে বুঝে গিয়েছে এই ডাল আজ আর খাওয়ার যোগ্য হবে না। তবে সে থামলো না, সাজানকে থামালো না, এমনকি মুখ ফুটে বলেও দিল না হলুদ লবণের পরিমাণ। ডালটা একটু নরম হয়েছে বুঝে সে আর এক চুলায় ফ্রাই প্যান বসিয়ে তেজপাতা, পেঁয়াজ কুচি আর এলাচ দিল। নাড়াচাড়া করে অপেক্ষা করলো পেঁয়াজ লাল হয়ে আসার। তবে পেঁয়াজকে লালের বদলে কালো রং ধারণ করতে দেখে ভুরু কুঁচকাল সাজান, আর তাজরিন নিজের কপাল চাপড়ালো। সাজান গ্যাস অফ করে দিয়ে সেদ্ধ হওয়া ডালে তেলসহ কালো রঙের পেঁয়াজ কুচিগুলো ঢেলে দিল। এরপর কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে গ্যাস অফ করে দিল। তাজরিনের দিকে তাকে বিশ্বজের হাসি দিয়ে বলল, রান্না শেষ, খেতে চলো ফায়ার হাট। তাজরিন শুকনো ঢোক গিল। এসব কেমন খেতে পারবে তা সে বেশ বুঝতে পেরেছে, কিন্তু কিছু করার নেই। রান্না যেহেতু করেছে অল্প হলেও খেতেই হবে। জিদান কাউসে বসে আছে, মেজাজ তার সপ্ত আসমানে। রাগে শক্ত করে 2 হাত মুঠো করে রেখেছে। চাপা ক্রোধে আঙ্গুলের গাঁট সাদা হয়ে উঠেছে। ওই নির্বোধ মেয়েটার সাহস কীভাবে হয় তাকে উপেক্ষা করার? এতটুকু একটি মেয়ে, অথচ তাকেই ইগনোর করছে। এই সত্যটা কোনোভাবে নিতে পারছে না সে। মুঠোবদ্ধ হাতের শিরাগুলো ফুলে ফেপে উঠেছে। অগ্নি দৃষ্টি নিক্ষেপ করল ড্রেসিং টেবিলে অবহেলায় পড়ে থাকা চুড়িগুলোর দিকে। চুড়িগুলো মালিকের হাতে পৌঁছানোর সুযোগে পায়নি, বড্ড হেলায় তাদের ঠাঁই হয়েছে ড্রেসিং টেবিলের এক কোণায়। জিদান আসার পর থেকে একবারের জন্য রোশনি তার চোখের সামনে আসেনি। যে মেয়েটা বিয়ের পর সারাক্ষণ তার চারপাশে ঘুরে বেড়াতো, তার শত বিরক্তি সত্ত্বেও 1000টা কথা বলে কান ঝালাপালা করে দিত, আজ যে সেই মেয়েটাই আর তার আশেপাশে নেই। ঘেঁষা তো দূরের কথা, দৃষ্টির ত্রিসীমার মধ্যেও সে আর আসছে না। ব্যাপারটা সে কোনোভাবেই মানতে পারছে না। এবার তার ধৈর্যের বাঁধ ভাঙছে। সে উঠে দাঁড়িয়ে উচ্চস্বরে নোহাকে বলল, নোহা, নোহা।
ভাইয়ের কর্কশ কণ্ঠ শুনে নোহা হন্তদন্ত হয়ে ভাইয়ের রুমে এসে শুধালো, এভাবে ডাকছো কেন? জিদান নোহার দিকে গরম চোখে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, কিভাবে ডাকছি? তোর থেকে এখন আমাকে ডাকা শিখতে হবে বেয়াদব। আজব ধমক দিচ্ছ কেন? আর একটা এক্সট্রা কথা বললে থাপ্পড় দিয়ে তোর 32টা দাঁত ফেলে দিব। আমার 2 সেকেন্ড সময় লাগবে না, যা। জিদানের উচ্চস্বরে ধমকে বলা কথাগুলো নোহা বুঝতে পারল এই ব্যাটার মাথায় এখন উচ্চ তাপমাত্রায় আছে। এখন এর সাথে কথা পেঁচাতে যাওয়া মানে নিজের বিপদ নিজে ডেকে আনা। তাই সে আর কিছু না বলে সোজা জিজ্ঞেস করলো, কেন ডেকেছ? তোর ভাবিপু কোথায়? আম্মুর রুমে হয়তো, ডেকে নিয়ে আয়। আচ্ছা। নোহা মায়ের রুমে গিয়ে দেখলো রোশনি মেঝেতে বসে আছেন। মিসেস দিয়ে বিছানায় বসে রোশনির মাথায় তেল দিয়ে দিচ্ছেন। নোহা এগিয়ে নাক ফুলিয়ে বলল, ভাবিপু, তোমার জামাই খেপেছে, তোমাকে ডাকতে বললো, যাও দেখে আসো কেন ডাকে। মিসেস দিয়া ভুরু কুচকালেন, ছেলে খেপেছে কেন হঠাৎ? অবশ্য ওই ছেলের মেজাজ কখনোই বা ঠান্ডা থাকে। তিনিই পুত্রবধূকে তাগাদা দিয়ে বললেন, তেল দেশের, যা দেখে আয় কেন ডাকছে। জামাই কথাটি শুনে রোশনি মলিন হাসল। নামে শুধু তারা একটা সম্পর্কের সুতে আবদ্ধ, আদতে সে সম্পর্কের মূল্য জিদানের কাছে কতটুকু। খেপে আছে তার মানে নিশ্চয়ই তার উপর আরও বেশি রাগ ঝাড়তেই ডাকছে। রোশনি মলিন হেসে শাড়ি সামলে উঠে দাঁড়ালো। ও হ্যাঁ, আজ রোশনি নীলরঙা জমিনের রূপালি পাড়ের সুতির শাড়ি পরেছে। রান্না শেষ হওয়ার পর গোসল করে বেশ উচ্ছ্বাসের সহিত সে শাড়িটা পরেছিল। উদ্দেশ্য ছিল গম্ভীর মুখ মানবটাকে খানিকটা চমকে দেওয়ার, অথচ ও নিজে চমকে গেল তার ব্যবহারে। জিদান দুহাত মুষ্টিবদ্ধ করে দরজার দিকে তাকিয়েছিল। দরজা দিয়ে ধীর পায়ে হেঁটে রুমে প্রবেশ করলো এক নারী কায়া। তবে একটিবার মেয়েটির চোখ নিবদ্ধ করল না তার পানে। মাথা নিচু করে এগিয়ে এসে মিনমিন করে শুধালো, ডেকেছিলেন? জিদান কোনো জবাব দিল না। এক দৃষ্টিতে চশমা পরিহিত মেয়েটার দিকে তাকিয়ে রইল। মেয়েটার চোখ মুখ ফুলে আছে, স্পষ্ট বোঝা আছে মেয়েটা কান্না করেছে। নাকের অগ্রভাগ লালচে হয়ে আছে। মেয়েটা এক হাতে শাড়ির আঁচল মুঠোবন্দি করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তার সম্মুখে। রোশনিকে মাথা থেকে পা অবধি পর্যবেক্ষণ করা শেষ হলে জিদান শীতল স্বরে শুধালো, কোথায় ছিলে? মেয়েটা নিম্ন স্বরে জবাব দিল, মায়ের রুমে। এই রুমে আসনি কেন? এমনি। জিদান এগিয়ে এসে একটু ঝুঁকে মেয়েটার চিবুকে স্পর্শ করে মাথাটা উপরের দিকে উঠিয়ে শুধালো, কি হয়েছে? রোশনি চোখ বন্ধ করে প্রত্যুত্তর করলো, কিছু না। চিবুক থেকে হাত সরিয়ে নিজেও সরে এলো জিদান। এদিকে মাথাটা এদিক ওদিক ঝাঁকিয়ে বলল, ড্রেসিং টেবিলের কোনায় দেখবে পেপারে মোড়ানো কিছু আছে, ওগুলো তোমার জন্য। আচ্ছা, আর কি? রোশনির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে জিদান বলল, না। এবার রোশনি কিছু না বলে রুম থেকে প্রস্থানের উদ্দেশ্যে হাঁটা ধরল। জিদান সেদিকে তাকিয়ে ভুরু কুচকে নিল। তড়িতে গিয়ে এসে শুধালো, কোথায় যাচ্ছ? রোশনি এক পলক জিদানের দিকে তাকিয়ে ফের মাথায় নিচু করে জবাব দিল, আম্মুর রুমে। গলা উঁচু করে জিদান শুধালো, কেন? এমনি। জিদানের হাতগুলো ফের মুষ্টিবদ্ধ হয়ে এলো। মাথার দুপাশে শিরাও দপদপ করছে। মেয়েটা তাকে নীরবে এড়িয়ে যাচ্ছে, এটা সে মানতে পারছে না। বুকের কোথাও উতাল পাথাল ঝড় উঠেছে। আশ্চর্যজনকভাবে এই মেয়েটার গোমরা মুখ দেখতে তার একটু ভালো লাগছে না, কেমন হাঁসফাঁস লাগছে। এতদিন সে তো না করলেও তার কানের কাছে সে বকবক করেই যেত। আর আজ যখন সে সেই বকবকগুলো মনোযোগ দিয়ে শুনতে চাইছে, তখন মেয়েটা এত নিশ্চুপ কেন? রাগের মাথায় সে কি একটু বেশি করে ফেলেছে? জিদান এদিক ওদিক তাকে তর্জনী আঙুল দিয়ে কপাল চুলকিয়ে দৃঢ়স্বরে বলল, তুমি এই রুম থেকে কোথাও যাবে না। রোশনি হ্যাঁ না কিছুই বলল না, উল্টো ঘুরে বিছানায় পাশে থাকা ডিভানে বসে পড়লো। অমনি জিদান খেকে উঠল, আরে বসলে কেন? রোশনি অবাক হয়ে অস্ফুট স্বরে বলল, তো কি করব? আসলেই তো কি করবে? জিদান এবার নিজের ওপর রাগ উঠছে। সে আসলে চাইছেটা কি সে নিজেই বুঝতে পারছে না। শুধু এতটুকু বুঝতে পারছে এই মেয়েটার মৌনতা তার সহ্য হচ্ছে না। তার বুকের কোথাও পীড়ার সৃষ্টি হচ্ছে। সে আর কিছু বলল না। হন করে হেঁটে বারান্দার দিকে চলে গেল। পকেটে সিগারেট আর লাইটার বের করে সিগারেটটা ঠোঁটের ভাঁজে ধরল। বারান্দার দিকে এক পলক তাকিয়ে রোশনি মাথা নিচু করে এক দৃষ্টিতে তার কোলের উপর রাখা হাত দুটোর দিকে তাকিয়ে রইল। দৃষ্টি তার দুটোতে থাকলেও ধ্যান তার অন্য কোথাও। ওভাবেই বসে থাকতে থাকতে চোখের কোণ বেয়ে নিঃশব্দে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। তুই এক্ষুনি আমার ঘর থেকে বের হ, বাস্টার্ড।